ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় সরকার, নরওয়ের রাষ্ট্রদূতকে জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে সমর্থন অসলো। এই বছরেই জাতীয় নির্বাচন জরুরি বলে মনে করে বিএনপি। ইইউ এর রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে জানালেন আমির খসরু। পূর্বাঞ্চলে প্লট নেয়ার ক্ষেত্রে মিলেছে শেখ পরিবারের দুর্নীতির প্রমাণ। হাসিনা সহ পরিবারের 6 সদস্যদের বিরুদ্ধে মামলা। এবং বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। তলবের পর হাজির হয়ে সহযোগিতা চাইলেন প্রণয় ভার্মা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে এই নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে। রোববার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরন্ড গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, অত্যাধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব বেশি প্রভাব পড়বে না বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশের ট্যাক্স জিডিপির যে অনুপাত হার, এটা 2021 সালের পর থেকে খুব নেমে যাচ্ছে। ফলে 5 মাসে ট্যাক্স ঘাটতি রয়েছে 42,000 কোটি টাকা। বাংলাদেশের গ্রোথের জন্য ট্যাক্সটা একটি জায়গায় নিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না, আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে, সেটা আর সাস্টেনেবল না। 2025 সালের নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপির মহাসচিব সহ একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনা মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে হয়েছে। বিএনপি তাদের জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। হত্যা মামলার পর এবার প্লট জালিয়াতি মামলার আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানরা। তথ্য গোপন করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট নেয়ার অভিযোগে রোববার এই মামলার অনুমোদন দেয় দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। নিয়ম অনুযায়ী রাজধানীতে কারো নামে প্লট কিংবা বাড়ি থাকলে তিনি রাজুকের প্লট পাবার অধিকার রাখেন না। তবে দুদক বলছে, এসব নিয়মের কোনো তোয়াক্কা করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।
শেখ হাসিনা নিজের নামের পাশাপাশি ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজুক থেকে নিয়েছেন 10 কাঠা করে 3টি প্লট। একই কায়দায় বোন রেহানা নিজ নামসহ ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে নিয়েছেন 10 কাঠার আরও 3টি প্লট। 60 কাঠার 6টি প্লট আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় আজ মামলা করেছে দুদক। নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নং সেক্টরের কূটনৈতিক জোনের 2003 নম্বর রোড থেকে প্লটগুলো বরাদ্দ নিয়েছেন শেখ পরিবারের এই 6 ব্যক্তি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এমন দুর্নীতিতে তাদের সহযোগী ছিলেন রাজুকের 10 কর্মকর্তা। এখানে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট। সীমান্তে 150 গজের মধ্যে কোনোভাবে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি আছে তাও বাতিল করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শুরু হয় ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি। গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারেই তলানিতে এসে ঠেকেছে, যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এই সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. এরই মধ্যে হঠাৎ করে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে ভারত। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 মাসের মাথায় দেশটির সঙ্গে সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। এমতো অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিচ্ছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। এছাড়া উপদেষ্টা বলেন, সীমান্তের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না। 0 থেকে 150 গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-1 দিনের মধ্যে ভারতীয় হাইকমিশনকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কাল হয়তো করতে পারে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দেন প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালানো অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। সীমান্ত অপরাধ মুক্ত রাখতেই বদ্ধপরিকর বাংলাদেশ ও ভারত, তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে নয়াদিল্লি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সম পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত
একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সম পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 14 জানুয়ারি থেকে আরও 60 দিন বাড়ানো হলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার কার্যালয় দাবানলে নিহতের একটি তালিকা প্রকাশ করেছে, তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় দেয়া হয়নি। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্ব নতুন এলাকার দিকে ছড়াচ্ছে এই আগুন। এমন অবস্থায় ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 1,66,000 মানুষকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি কিছু পরিবার। তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এশিয়ান টেলিভিশনকে জানিয়েছেন প্রবাসী দেলোয়ার হোসাইন। অবস্থা বেশি ভালো না, অবস্থা খুবই খারাপ। কিন্তু জানেন তো ক্যালিফোর্নিয়াতে এ ধরনের আগুন এত বড় হয়তো হয় না, কিন্তু এ ধরনের আগুন প্রত্যেক বছরই ক্যালিফোর্নিয়াতে ধরে। কারণ ভূমিকম্প, আগুন এগুলোতে ওখানে অহরহ হইতেছে। কোনো বাড়ির দাম 5 মিলিয়ন, কোনো বাড়ির দাম 10 মিলিয়ন, কোনো বাড়ির দাম 40 মিলিয়ন। এভাবে ওগুলি যদি অ্যাকচুয়াল ভ্যালু ধরা হয়, এটা তো আপনার একটা ভয়াবহ একটা নাম্বার হবে। অ্যাটলিস্ট 1.5 লক্ষ হবে বাংলাদেশি ইমিগ্রেন্টদের ওখানে সংখ্যা। এটা ইট কুড বি মোর, আমরা হয়তো জানি না। তো এখন তারাও ওখানে সাফার করে। আমাদের পরিচিত বেশ কিছু লোকজনের বাড়িঘর টোটালি ছাই হয়ে গেছে। আমরা এগুলি নিয়ে যোগাযোগ করতেছি, দেখি আর কে কোথায় আছে, কিভাবে তাদের এই খোঁজখবর বাহির করা যায়। হোপফুলি ওখানে বাংলাদেশ কনসুলেট যে আছে তারাও সহযোগিতা করবে এদেরকে পয়েন্ট আউট করার জন্য। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এগুলি নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। দেশে বাইরে আরও খবর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ডেভিড বার্নিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয় যে সেখানে কোনো চুক্তিতে স্বাক্ষর করা লাগবে, তাই উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। এর আগে শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এই সময় রাজধানী সহ দেশের বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেন। মানববন্ধনকারীরা জানান, মুঠোফোন সেবা ও ইন্টারনেটের ওপর কর বৃদ্ধি করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এই সেক্টরে কর বৃদ্ধি না করে বিকল্প পথে রাজস্ব আদায় করা উচিত। ভ্যাট না কমালে এনবিআর ঘেরাও করা হবে। এবার খেলার খবর। চমক রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছেন নাহিদ রানা ও পারভেজ ইমনের। দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত থাকছেন। এছাড়া রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক আব্দুল রাজ্জাক ও হান্নান সরকার। ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন দলে। এছাড়া পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমান ও
তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন এই দলে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় সরকার, নরওয়ের রাষ্ট্রদূতকে জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে সমর্থন অস্ত্র। এবছরে জাতীয় নির্বাচন জরুরি বলে মনে করে বিএনপি। ইইউ এর রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে জানালেন আমির খসরু। পূর্বাচলে প্লট নেয়ার ক্ষেত্রে মিলেছে শেখ পরিবারের দুর্নীতির প্রমাণ। হাসিনা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে মামলা। এবং বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। তলবের পর হাজির হয়ে সহযোগিতা চাইলেন প্রণয় ভার্মা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।